হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলে শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। এখন অলমোস্ট 9:45 বাজছে। আর কালকের ব্লগে তো তোমরা দেখেই নিয়েছো যে আমি এই বাড়িতে এসেছি। তো আজকে আছে বুবাইয়ের মায়ের অ্যানিভার্সারি, 27 বছর কমপ্লিট হলো। যাই হোক, তো আমাদের যে কোনো স্পেশাল দিনে যাই সর্বমঙ্গলা মন্দিরে। বুবাই মাও গেছিলো পুজো দিতে। বাট হ্যাঁ, আমি ঘুম থেকে যখন উঠি তখন দেখছি পুজো দিয়ে চলে এসেছে। মানে কখন উঠেছে, কখন রেডি হয়েছে, কখন গেছে আমি কিচ্ছু জানি না। আজকে ছাদের ওয়েদারটা এত ভালো কি একটু ছাদে এলাম, আর কয়েকটা জামা কাপড় ছিল তো সেইগুলো মেলে দিলাম। তো কালকের ব্লগে তোমরা দেখেছো যে আমি দই বসিয়েছি আর যেটা শিখেছি ও বাড়ি থেকে। তো দইটা না ভীষণ ভালো বসেছে, মানে ও বাড়িতে যেরকম বসে ঠিক সেই রকমই বসেছে। আমার তো দেখে পুরো মন খুশ হয়ে গেল। তো এখন দইটা ফ্রিজে রেখেছি। একটু আগেই ব্রেকফাস্ট করলাম, তো তখন বুবাই মা সবাই একটা টেস্ট করে নিয়েছে আর একটা বাটি রয়েছে। তো এটা তোমাদেরকে দেখাবো যে দইটা কত সুন্দর জমেছে। দইটা কাটার পরে একটুও জল কাটেনি। আজকে বুবাইয়ের মায়ের অ্যানিভার্সারি বলে কথা, আর ভালো মন্দ খাওয়ার দাওয়ার হবে না সেটা তো হতেই পারে না। যাই হোক, তো মা কিছু রান্নাবান্না করবে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। রাতে জয়, বাপি, মা আসবে। আর আমি বুবাইয়ের মায়ের জন্য একটা কেক নিয়ে আসবো। মাকে বলিনি, আমি বলেছি যে এমনি জয়ের সাথে বেরোবো। মা বারবার জিজ্ঞাসা করছিল কোথায় যাবি কোথায় যাবি, কিছুই তো কাজ নেই, আসতে দেরি হয়ে যাবে। আমি বললাম পার্সোনাল কাজ আছে, বলা যাবে না। তো এইটাই বলেছে এখনো অবধি। তো চলো এখন নিচে যাই, নয়তো মা রান্নাবান্না শুরু করে দেবে। আজকের ব্লগটা আপলোডে বসিয়েছিলাম, তো যতক্ষণ আপলোড হলো ততক্ষণে পনিরটা পিস পিস করে কেটে নিয়েছি। আজকে পনির পোস্ত হবে। দেখো কালকে যে টক দইটা বসিয়েছিলাম সেটা কত সুন্দর বসেছে, ইভেন একটুও জল কাটেনি, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগছে। তোমার কেমন লাগছে মা? আমার তো খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব সুন্দর বসেছে। তো এটা আবার ফ্রিজে ভরে দেবো। ফ্রিজে ভরে তো কালকে খাওয়া হবে, আজকে একটা খাওয়া হয়েছে। খুব সুন্দর হয়েছে। আমি বুঝতে পারিনি এত সুন্দর তুই কাজ শিখেছিস। বাবা কি ভালো কাজ শিখেছিস, দই বসাতে শিখেছিস। খুব সুন্দর হয়েছে, ফ্রিজে ভরে দিই। এটা কালকে খাওয়া হবে, আজকে একটা খাওয়া হয়েছে। পনিরটাকে হালকা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। হালকা মানে খুবই হালকা করে ভাজবো। তো এক রাউন্ড ভাজা হয়ে গেছে, এটা সেকেন্ড রাউন্ড দিচ্ছি। আচ্ছা, তোমরা কি পনির পোস্তর রেসিপি চাও? যদি চাও তাহলে আমাকে ডেফিনেটলি কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিলি ফিশের রেসিপি, যেটা মা ইন্সপায়ার হয়েছিল আমার বিয়ের মেনু থেকে। আমার বিয়ের দিনের রাতে চিলি ফিশ হয়েছিল। মা এর আগেও একদিন চিলি ফিশ বানিয়েছিল, সেদিনকে ছিল ফার্স্ট ট্রাই, বাট সেদিনকে টেস্টি হয়েছিল, কিন্তু তার থেকেও আজকে অনেক বেশি টেস্টি হয়েছিল। মা চিলি চিকেন অনেকবার বানিয়েছে, বাট এই সেকেন্ড টাইম চিলি ফিশ বানাচ্ছে। ওখানে তো দেখলেই থালার মধ্যে চৌকো চৌকো করে পেঁয়াজ, ক্যাপসিকাম কাটা আছে, আর রসুন একটু থেতো করে নিয়েছে। এদিকে বাটির মধ্যে রয়েছে ভেটকি মাছ। ভেটকি মাছটাকে বাজার থেকেই এরকম ছোট্ট ছোট্ট পিস করে এনেছে, আর এটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা আছে প্রায় 1.5 ঘন্টা। তবে হ্যাঁ, এর মধ্যে কিন্তু লেবু দেয়নি। এবারে ওই মাছের মধ্যে শুধুমাত্র ডিমের কুসুমটাই অ্যাড করলো, আর এর মধ্যে দেব কর্নফ্লাওয়ার। এখনো অবধি একটাই ডিমের কুসুম দেওয়া হলো, আরও যদি ডিম লাগে সেটা পরে দেওয়া হবে। এবারে কর্নফ্লাওয়ার দিচ্ছি, এটা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবে। এখানে ওই বড় চামচের 4 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম। থিকনেসটা দেখো এরকম হয়েছে। মাছের এই ম্যারিনেশনটার মধ্যে মা গোলমরিচও অ্যাড করেছে, কিন্তু ওটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তো তেলটা খুব একটা গরম হয়নি, জাস্ট একটু গরম হয়েছে। এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছে, একদম হালকা ভাজা হবে, খুব একটা কড়া করে ভাজা হবে না। তো আমি মাকে জিজ্ঞাসা করলাম যে কড়া করে ভাজলে কি হবে। মা বললো এটা দিয়ে তো চিলি ফিশ বানানো হবে, যে গ্রেভিটা হবে সেটা মাছের মধ্যে ঢুকবে না, তার জন্যই একদম হালকা করে ভাজা হচ্ছে। আর কিরকম ভাজা হয়েছে সেটা তো তোমাদেরকে দেখালামই। এখানে 2 পিস মাছ একটু লাল লাল করে ভাজছি, কারণ এই দুটো আমি টেস্ট করব। এরকম ভাজাভাজি হবে আর আমি সেখান থেকে খাবো না, সেটা তো হতেই পারে না। ওই মাছের পিস দুটো তুলে নিয়ে কড়াইতে যে তেল ছিল তার মধ্যে
মধ্যেই এই চৌকো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো মা দিয়ে দিয়েছে। এটা জাস্ট সতে হবে, খুব একটা ভালোভাবে ভাজা হবে না, ক্রাঞ্চিনেসটা যাতে থাকে তো সেটাও দেখতে হবে। তাই জাস্ট কড়াইতে একটু নাড়াচাড়া করে নিয়েই মা তুলে দিয়েছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে যে পেঁয়াজগুলো কুচিয়ে রাখা ছিল সেগুলো ভেজে নিচ্ছে। এগুলো একদম হালকা করে ভাজবে, ব্রাউন বা লাল কোনোটাই হবে না। এবারে দেখো রসুনগুলো দিয়ে দিয়েছে, রসুন দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছে। রোজের যা মশলা লাগে সেটাই এখানে অ্যাড করা হয়েছে। গোলমরিচ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা আর লাস্টে নুনটাও অ্যাড করে দিয়েছে। গোলমরিচটা একদমই অপশনাল, মা প্রায় সব রান্নাতেই গোলমরিচ দেয়, তাই এতেও গোলমরিচ দিয়েছে। মশলা দিয়ে পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছে। এটা ওই 1 থেকে 1.5 মিনিট মতো ভাজা হবে। মশলা দিয়ে যদি পেঁয়াজ রসুনটা ভাজা যায় না, বিশেষ করে আদা দিয়ে, তাহলে রান্নার টেস্ট না বেশ ভালো হয়, মানে এটা আমার মনে হওয়া। প্রায় 1.5 মিনিট হয়ে গেছে। এবারে মশলা কষানোর জন্য জল দিয়ে দিয়েছে। এখন কিন্তু গ্যাসটা বাড়ানোই আছে, এটা জাস্ট একটু ফুটবে। আর তারপরেই বড় চামচের 1/2 চামচ মতো সর্ষের পেস্ট এর মধ্যে অ্যাড করে দিয়েছে। সর্ষের পেস্টটা এই মশলার সাথে ভালো করে মিক্সড করে নিয়ে মশলাটাকে এখন কষতে দেওয়া হবে। এখনো অবধি কিন্তু সস অ্যাড করা হয়নি। তো দেখো প্রায় 10 মিনিট পর চলে এসেছি, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা দেখেই তো ভীষণ টেম্পটিং লাগছে। যাই হোক, তো এখন সস অ্যাড করা হচ্ছে। এটা বড় চামচের 6 চামচ টমেটো কেচাপ অ্যাড করা হয়েছে। তো আমি মাকে জিজ্ঞাসা করছিলাম যে সস কতটা লাগবে, এটা কি করে বোঝো? তো মা বলছে যে থিকনেসটা দেখে বোঝা যায় যে সস আরও লাগবে নাকি। আর হ্যাঁ, এখানে বড় চামচের ওই 1.5 চামচ মতো সয়া সসও কিন্তু অ্যাড করা হয়েছে। চিলি ফিশের গ্রেভিটা গ্যাস কমিয়ে প্রায় 2 মিনিট মতো ফোটানো হয়েছে। এবারে মা গ্যাসটা বাড়িয়ে দিয়েছে। ভেজে রাখা মাছের পিসগুলো আর সাথে সতে করে রাখা ভেজিটেবলগুলো দুটোই একসাথে অ্যাড করে দিয়েছে। এবারে 30 সেকেন্ড মতো ফুটিয়ে নেবে, তাহলেই আমাদের গরমাগরম চিলি ফিশ রেডি টু সার্ভ। যতটা টেম্পটিং দেখতে লাগছে ততটাই টেস্টি হয়েছিল খেতে। এখন কটা বাজছে বলো তো? বিকেল 5টা। দেখে মনে হচ্ছে সন্ধে হতে চললো। তো হঠাৎ করেই বিকালবেলাতে ঘন মেঘ হয়ে এলো আর এখন তো বৃষ্টিও শুরু হয়ে গেছে। One eternity later. টানা 1.5 ঘন্টা বৃষ্টি হওয়ার পর ফাইনালি এখন বৃষ্টিটা একটু থেমেছে। এত বৃষ্টি হচ্ছিল কি আমরা এটাই ভাবলাম যে বৃষ্টি হয়তো থামবেই না। এখন 7:30, তো আমরা বেরোলাম, যাচ্ছি কেক আনতে। তো রাস্তা পুরো জল কাদায় ভরে গেছে। মা বলছিল যে এর মধ্যে বেরোতে হবে না, আমি বললাম না, দরকার আছে, বেরোতেই হবে। তো কেক নেব, ক্র্যাকার নেব আর 27-এর একটা ক্যান্ডেল নেব। মা তো জানে না কেকের ব্যাপারটা, এবারে রিয়াকশনটা দেখব। আমি তো বললাম আইসক্রিম আনতে যাবো, আইসক্রিম নিয়ে চলে এসছি। ইয়েস, দিস কল্ড আইসক্রিম। এখানে ঠাকুরের জন্য খাবার রেডি হচ্ছে। হওয়ার কথা ছিল পরোটা, বাট হয়ে গেছে নান। এনিওয়েজ, তো বাদ বাকি খাবারগুলো গুছিয়ে নিই। প্রায় 8টা বাজতে যাচ্ছে। এদিকে বাপি মা চলে এসছে আর আমি ঠাকুমের খাবারটাও রেডি করে দিয়েছি। তো জয় একবার বাড়ি যাবে ঠাকুমের খাবারটা দিতে। বললাম না পরোটা হওয়ার কথা ছিল, হয়ে গেছে নান। তো আমাদের মোটা পরোটা হওয়ার কথা ছিল, কিন্তু মা বলল যে ভাবছি ময়দাটা টক দই দিয়েই মাখবো। আমি বললাম টক দই দিয়েই যখন মাখবে তাহলে একটু কসুরি মেথি না হয় দিয়ে দাও। তাই আর কি, পরোটা না হয়ে ওটা নানই হয়ে গেল। তো এদিকে একটুখানি প্লেট সাজিয়েই নিচ্ছি বাপি মা আর জয়কে দেওয়ার জন্য।
হ্যাপি অ্যানিভার্সারি, মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে। কেক কাটিংয়ের পর্ব তো মিটলো, কিন্তু 9টা বেজে গেছে, রাতে ডিনারও করতে হবে। তার জন্য কেউ আর কেক খেতে চাইলো না, তো ভাবছি কেকটা প্যাক করে পাঠিয়ে দেবো ও বাড়িতে। নানগুলো কি সুন্দর ফুলছে দেখো, বেশ ভালো লাগছে না দেখতে? পুরো ফুটবলের মতো ফুলে যাচ্ছে। এর আগের দুটো আমি দিতে গেলাম, দুটোই ভালো ফোলেনি, তাই এইবারেরটা মাকে দিতে বললাম। মা তো রান্নাঘরে নানগুলো বানাচ্ছে আর আমি এদিকে সবাইকে খেতে দিচ্ছিলাম। তো সেই চক্করে ভুলেই গেছি আজকের মেনুতে কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো এখন বাটি সবগুলোই প্রায় ফাঁকা, কারণ সবাইকেই খেতে দেওয়া হয়ে গেছে। তো মেনুতে ছিল নান, পনির, পোস্ত, মশলাদার ছোলার ডাল, যেটা আমার খেতে ভীষণই ভালো লাগে, গুড়ের পায়েস, এটাও আমার খুবই পছন্দের, চিলি ফিশ, আর আছে 2 রকমের মিষ্টি। চিলি ফিশের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর সবাই বাড়িও চলে গেছে। এখন অলমোস্ট 11টা বাজতে যাচ্ছে। তো এবারে আমি ফ্রেশ হব, দেন বসবো শর্টসের এডিটিং নিয়ে। মায়ের টুকটাক কিছু কাজ আছে, তো মা সেগুলো গুছিয়ে নিচ্ছে এখন। এনিওয়েজ চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।